হাই, আগের ভিডিওতে আমি বলেছিলাম পরবর্তী ভিডিওগুলিতে আমি মার্ক্সবাদের মূলনীতিগুলি সম্পর্কে আলোচনা করব, কিন্তু ধারাবাহিক আলোচনার স্বার্থে আজ আমি সোর্সেস অফ মার্কসিজম বা মার্ক্সবাদের উৎসগুলি সম্পর্কে আলোচনা করব। শুরু করছি আজকের আলোচনা, সোর্সেস অফ মার্কসিজম। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সকল সামাজিক ঘটনাবলীর দ্বারা প্রভাবিত হয়ে মার্ক্স তার দর্শন রচনায় উদ্যোগী হয়েছিলেন সেগুলি সম্পর্কে। আজ আলোচনা করব মার্ক্সবাদের তাত্ত্বিক উৎসগুলি সম্পর্কে। সমাজ ও বিজ্ঞানের দীর্ঘ বিবর্তনের ফলশ্রুতি হিসাবে মার্ক্সবাদের উদ্ভব হয়। মানুষের চেতনা, সংঘবদ্ধতা এবং মতাদর্শগত ধ্যান ধারণার বিকাশের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা থেকেই মার্ক্সবাদের জন্ম হয়। এফ.বি. কনস্ট্যান্টিনভ তার দ্য ফান্ডামেন্টালস অফ মার্কসিস্ট লেনিনিস্ট ফিলোসফি গ্রন্থে বলেছেন, The way for the emergence of Marxism was prepared by the whole social, economic, political and spiritual development of the man, especially by the development of capitalist system and contradictions inherent in that system by the struggle between the proletariat and the bourgeoisie. অর্থাৎ মার্ক্সবাদের উত্থানের পথটি তৈরি হয়েছিল মানুষের সমগ্র সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক বিকাশ দ্বারা, বিশেষত পুঁজিবাদী ব্যবস্থার বিকাশের দ্বারা, এবং সেই ব্যবস্থায় অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থায় অন্তর্নিহিত প্রলেতারিয়েত ও বুর্জোয়া শ্রেণীর মধ্যেকার বিরোধ ও সংগ্রামের মাধ্যমে। কার্ল মার্ক্স সমাজ বিকাশ সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে এক সামগ্রিক এবং সাধারণ বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। এই বিজ্ঞানের বহু উপাদান পূর্বেকার দার্শনিক ও পণ্ডিতদের রচনায় প্রকাশিত হয়েছে। আজ আমরা সেই উপাদানগুলি সম্পর্কে জানব। লেনিন তার দ্য থ্রি সোর্সেস অ্যান্ড থ্রি কম্পোনেন্ট পার্টস অফ মার্ক্সিজম 1913 গ্রন্থে মার্ক্সবাদের উদ্ভব সম্পর্কে তিনটি উৎসের কথা তুলে ধরেন। 1. জার্মান দর্শন, 2. ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি, 3. ফরাসি সমাজতন্ত্র। এখন আলোচনা করব জার্মান দর্শন। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সময়কাল ছিল জার্মানির দর্শন চিন্তার স্বর্ণযুগ। ওই সময় জার্মান দর্শন কার্যত পরস্পর বিরোধী দুটি ভাগে বিভক্ত ছিল। 1. ভাববাদী দর্শন এবং 2. বস্তুবাদী দর্শন। কান্ট এবং হেগেল ভাববাদী দর্শনকে চূড়ান্ত রূপ দিয়েছেন। অন্যদিকে লুডউইগ ফয়েরবাখ প্রাচীন বস্তুবাদী দর্শনের ধারাটিকে পুনরুজ্জীবিত করেছেন। মার্ক্স ও এঙ্গেলস জার্মান দর্শনের এই দুটি ধারার দ্বারাই গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। হেগেলের দর্শন ভাববাদী দর্শন চিন্তার জগতে বিপ্লব ঘটিয়েছিল। প্রাচীন ভাববাদী দার্শনিকরা সত্যকে চূড়ান্ত ও অপরিবর্তনীয় বলে মনে করতেন, অর্থাৎ কোনো বিষয়ে অর্জিত জ্ঞানকে চূড়ান্ত বলে মনে করতেন। তাদের মতে সত্য সর্বদাই এক, কাল যেটা সত্য ছিল আজও সেটা সত্য। হেগেল এই ধারণাকে খারিজ করেন। তার মতে বস্তুজগৎ ও ভাবজগতের কোনো কিছুই স্থায়ী বা চূড়ান্ত নয়, সব কিছুই চলমান এবং পরিবর্তনশীল। তাই সত্যকে কখনোই চূড়ান্তভাবে জানা যায় না। জ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সত্যের উপলব্ধিও পাল্টে যায়। তাই সত্য হল সত্যকে জানার প্রক্রিয়া, অর্থাৎ সত্যকে জানার অন্ত নেই। আর এই প্রক্রিয়া হল দ্বান্দ্বিক প্রক্রিয়া। হেগেলের মতে দ্বন্দ্বতত্ত্ব প্রয়োগের মাধ্যমে যথার্থ জ্ঞানার্জন সম্ভব। এক্ষেত্রে মনে রাখা দরকার, হেগেল তার দ্বন্দ্বতত্ত্বটিকে প্রয়োগ করেছিলেন জ্ঞানার্জনের ক্ষেত্রে, কিন্তু মার্ক্স ও এঙ্গেলস দ্বান্দ্বিক তত্ত্বটিকে ব্যবহার করেছেন বস্তু জগতের পরিবর্তনশীলতাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে। এখন দেখে নেওয়া যাক ফয়েরবাখ সম্পর্কে। ফয়েরবাখ ছিলেন বস্তুবাদী চিন্তাবিদ। তিনি ছিলেন হেগেলের ভাববাদের তীব্র সমালোচক। তার মতে মানুষের চিন্তাভাবনার উপর প্রকৃতির অস্তিত্ব নির্ভর করে না, প্রকৃতির নিজের একটি পৃথক অস্তিত্ব রয়েছে। এখানে মনে রাখা দরকার
ভাববাদ মনে করে বস্তু জগৎ হল ভাবের প্রতিফলন, কিন্তু বস্তুবাদী চিন্তাধারার প্রবক্তারা মনে করেন বস্তু থেকেই ভাবের সৃষ্টি হয়। ফয়েরবাখ মনে করতেন প্রকৃতি ও মানুষের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। তিনি আরও বলেছেন, পারিপার্শ্বিক অবস্থার চাপে মানুষ যখন নিজেকে বিচ্ছিন্ন ও অসহায় বলে মনে করে, তখনই তার মনে ঈশ্বর চিন্তা জন্ম লাভ করে। তার মতে ঈশ্বর মানুষকে সৃষ্টি করে না, মানুষ ঈশ্বরকে সৃষ্টি করে। এর অর্থ মানুষের কল্পনা থেকে ধর্মের উৎপত্তি ঘটেছে। ফয়েরবাখের এই বস্তুবাদী চিন্তাভাবনা মার্কস এঙ্গেলসকে গভীরভাবে প্রভাবিত করেছিল, কিন্তু ফয়েরবাখের বস্তুবাদ ছিল যান্ত্রিক বস্তুবাদ, কারণ তিনি হেগেলের দ্বন্দ্বতত্ত্ব সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন। তাছাড়া বস্তুজগৎ যেমন মানুষের চিন্তার জগৎকে প্রভাবিত করে, তেমনি মানুষের যুক্তি, চিন্তা, কল্পনা প্রভৃতিও বস্তুজগতের পরিবর্তন ঘটিয়ে থাকে, যা তিনি উপেক্ষা করেছেন। নেক্সট, মার্ক্সবাদের দ্বিতীয় বৌদ্ধিক উৎস হল ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি। শিল্প বিপ্লবের পর ব্রিটেনে কয়েকজন অর্থনীতিবিদ পুঁজিবাদ ও ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে একাধিক সিদ্ধান্ত প্রদান করেন। 1776 সালে অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থ রচনা করেন। পুঁজিবাদের সমর্থক হিসাবে তিনি সম্পদ বৃদ্ধির উপায় খুঁজে বের করেন। তার মতে বিনামূল্যে গ্রহণ করা শ্রমই হলো মুনাফা। অ্যাডাম স্মিথ ছাড়া ডেভিড রিকার্ডো মূল্যের শ্রম তত্ত্ব, লেবার থিওরি অফ ভ্যালু নামক তত্ত্বের অবতারণা করেন। তার মতে দ্য ভ্যালু অফ দ্য কমোডিটি ডিপেন্ডস অন দ্য রিলেটিভ কোয়ান্টিটি অফ দ্য লেবার নেসেসারি ফর ইটস প্রোডাকশন। অর্থাৎ পণ্যের মূল্য নির্ভর করে পণ্য উৎপাদনের কাজে ব্যয়িত শ্রমের পরিমাণের উপর। তিনি আরও বলেছেন, দুটি পৃথক পণ্যের উৎপাদনে সমপরিমাণ শ্রম বিনিয়োগ করা হলে ওই দুটি পণ্যের মধ্যে বিনিয়োগ চলতে পারে। স্মিথ এবং রিকার্ডো ছাড়াও উইলিয়াম টমসন ও টমাস হজকিন মার্কস এঙ্গেলসের অর্থনৈতিক চিন্তাকে প্রভাবিত করেছিল। এদের মতে শ্রমিকই হল মূল্যের উৎস। ব্রিটিশ অর্থনীতিবিদরা শ্রমকে নিছক শ্রম এবং পণ্যকে নিছক পণ্য বলে মনে করতেন, কিন্তু মুনাফা যে পুঁজির জন্ম দেয় এবং সেই পুঁজির সঞ্চয় যে শ্রমিক শ্রেণীর জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। স্মিথ এবং রিকার্ডোর অর্থনৈতিক তত্ত্ব থেকে মার্কস ও এঙ্গেলস উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব গড়ে তোলেন। পুঁজিবাদী সমাজে শ্রমশক্তি পণ্যে পরিণত হয় এবং শ্রমিক তার মালিকের কাছে শ্রমশক্তি বিক্রি করতে বাধ্য হয়। শ্রমিক তার শ্রম সময়ের একটি অংশ নিজের পরিবারের ভরণপোষণের জন্য ব্যয় করে এবং অবশিষ্ট অংশ তাকে পুঁজিপতিদের জন্য বিনা মজুরিতে ব্যয় করতে হয়। এর ফলে যে বাড়তি মূল্যের সৃষ্টি হয়, তাই হলো পুঁজিপতি শ্রেণীর মুনাফা ও সম্পদের উৎস। মার্কস ও এঙ্গেলস একে উদ্বৃত্ত মূল্য বলে চিহ্নিত করেছেন। মার্ক্সবাদের তৃতীয় বৌদ্ধিক উৎস হল ফরাসি সমাজতন্ত্র। 19 শতকে ফ্রান্সে কাল্পনিক সমাজবাদের আবির্ভাব ঘটে। এই সমাজতন্ত্রের প্রবক্তাগণ হলেন সাঁ সিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন প্রমুখ। এরা প্রত্যেকে পুঁজিবাদের শোষণ থেকে মানুষের মুক্তির কল্পনা করেছিলেন। পুঁজিবাদের নিকট আবেদন নিবেদনের মাধ্যমে এক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার কথা তুলে ধরেন। সাঁ সিমো এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যেখানে পুঁজিবাদী সমাজের অসাম্য ও বৈষম্য থাকবে না। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুসারে কাজ করবে এবং কাজ অনুযায়ী তার প্রাপ্য লাভ করবে। ফুরিয়ে বুর্জোয়া সমাজকে প্রগতি বিরোধী বলে চিহ্নিত করেছিলেন এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে বাধ্যতামূলক শ্রমের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। অনুরূপভাবে ওয়েন পুঁজিবাদ বিরোধী, চার্চ বিরোধী এবং নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সমবায় ভিত্তিক এক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। এই সব কাল্পনিক সমাজতন্ত্রবাদীদের দর্শন থেকে মার্কস ও এঙ্গেলস প্রেরণা লাভ করেছিলেন। তবে এরা বাস্তব দৃষ্টিতে সমাজ বিকাশের ধারাটিকে বিশ্লেষণ করতে পারেনি। মার্কস ও এঙ্গেলস
ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে পুঁজিবাদী সমাজকে বিশ্লেষণ করে শ্রেণী সংগ্রামের মাধ্যমে শোষণমুক্ত সমাজের কথা প্রকাশ করেন। এখন সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক মার্ক্সবাদ কোন উৎস থেকে কী তত্ত্ব বা ধারণার সৃষ্টি করেছে। জার্মান দর্শন বা হেগেলের দ্বন্দ্বতত্ত্ব এবং ফয়েরবাগের বস্তুবাদী চিন্তা থেকে মার্ক্সবাদী দর্শনের গুরুত্বপূর্ণ নীতি দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কিত ধারণা গড়ে উঠেছে। নেক্সট, ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি থেকে মার্ক্সীয় অর্থনৈতিক তত্ত্ব, বিশেষত উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব গড়ে উঠেছে। এবং ফরাসি কাল্পনিক সমাজতন্ত্র থেকে মার্ক্সবাদে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণা গড়ে উঠেছে। মার্ক্সবাদের উপর জার্মান দর্শন, ফরাসি সমাজবাদ ও ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতির প্রভাব লক্ষ্য করে অনেকেই এই অভিমত পোষণ করে যে মার্ক্সীয় চিন্তাধারার মধ্যে কোনো মৌলিকত্ব নেই। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ নানা উৎস থেকে উপাদান সংগ্রহ করলেও সেগুলির সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মিলন ঘটিয়ে মার্ক্সবাদ যে মতবাদ প্রতিষ্ঠা করেছে তা সম্পূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ওকে, আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।